আমার মাথায় হাত বুলিয়ে দিবেন একটু? প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমি না আর এত চাপ সহ্য করতে পারছি না। মায়ার নিঃসংকোচ আবদার আরমানের হৃদয়ে প্রশান্তির ঢেউ বয়ে গেল। আরমান তাকালো তার হাতে থাকা ঘড়ির দিকে। কিছুক্ষণ পরেই ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু ওর মায়াবতী থেকে ইম্পর্টেন্ট অন্য কিছু নয়। পকেট থেকে ফোন বের করে মেসেজ দিল আবিরকে। মিটিং 1 ঘন্টা পিছিয়ে দিতে বলল। এরই মধ্যে মায়া বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়েছে। আরমান বসলো মায়ার ঠিক মাথার পাশে। মায়ের মাথায় হাত রাখতে মায়ের কি হলো কে জানে, ওর মাথাটা তুলে দিল আরমানের কোলের উপর। 2 হাত দিয়ে আরমানের কোমর জড়িয়ে ধরলো। আরমান অবাক, একই সাথে বিস্মিত। ওর মনে এক আশ্চর্য রকমের ভালো লাগার ঢেউ বয়ে গেল। নিঃশব্দে হাত বুলিয়ে দিতে লাগলো মায়ার মাথায়, কোমল আর স্নেহ ভরা স্পর্শে। কয়েক মুহূর্তের মধ্যে আরমানের স্পর্শে ঘুমে দেশে হারিয়ে গেল মায়া। নিঃশ্বাসের ছন্দে ছন্দে মুখে ফুটে উঠল এক প্রশান্তির ছায়া। আরমান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কে বলবে এই মেয়েটাই যে কিছুক্ষণ আগে রাগে যেতে অগ্নিমূর্তি হয়ে উঠেছিল, এখন তো যেন এক আদরে বাচ্চার মতো লাগছে ওকে। আর মানে চোখে যেন সে এক নিষ্পাপ স্বপ্নের কন্যা। মায়া বিষণ্ণ মনে বসে আছে বারান্দায়, দৃষ্টি তার বাড়ির মূল ফটকের দিকে। চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে কখন সে কাঙ্ক্ষিত গাড়িটি ভেতরে প্রবেশ করবে। সন্ধ্যাবেলাতেও মায়ার মেজাজটা ছিল বেশ ফুরফুরে, বিশেষ করে বিকেলে সেই ঘুমটার জন্য। অনেকদিন পর এতটা শান্তিতে ঘুমিয়েছিল ও। তবে ঘুম থেকে উঠতেই আর দেখা মেলেনি সেই গম্ভীর সাহেবের। এতে মন কিছুটা খারাপ হলেও নিজেই আবারও নিজের মনকে বুঝিয়েছে মানুষটা সত্যিই ব্যস্ত। ওর জন্যই তো সব কাজ ফেলে ছুটে এসেছিল। কেন জানি এই ভাবনাতেই মনটা আবারও খুশি হয়ে উঠেছিল। আর এখন এই বিষণ্ণতার কারণ। রাত প্রায় 11টা বাজতে চললো, আরমান এখনো বাড়ি ফেরেনি। মানুষটা কথা দিয়েছিল আজ রাতে ওকে সবকিছু জানাবে, ওর জীবনের সমস্ত সত্য। আজ ও জানবে নিজের সম্পর্কে সবকিছু, অথচ মানুষটা এখনো ফিরল না। আপু, খেয়ে নিবে, আসো, অনেক রাত হয়েছে। সামিরার ডাকে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো মায়া। গম্ভীর সাহেব? না মানে উনি, মানে তোমার বড় ভাইয়া এখনো আসেনি? না, এখনো আসেনি, অনেক রাত হয়েছে। তুমি খেয়ে নাও, মেডিসিন আছে তোমার। সামিরার গলাটা কেমন যেন বিষণ্ণ শোনালো। বারান্দাটা অন্ধকারে ঢাকা, তাই স্পষ্ট সামিরার মুখটা দেখা যাচ্ছে না। মায়া বারান্দা থেকে রুমে ঢুকলো। সামিরাও পেছনে পেছনে এলো। রুবি সোফার পাশে রাখা টি টেবিলে খাবার সাজাচ্ছে। ওর আচরণেও আজ একরকম নির্লিপ্ততা মায়ের চোখে পড়ল। মায়া মৃদু গলায় জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? তোমরা যেমন চুপচাপ কেন? আর সামিরা, তুমি কি কান্না করেছো? তোমার চোখগুলো কেমন জানি লাল হয়ে আছে। ও কিছু না আপু, তুমি এসো, খেয়ে নাও। কেন? উনি আজ আসবেন না? কোথায় গেছেন উনি? ভাইয়া অফিসের কাজে একটু ব্যস্ত আছে, হয়তো অনেক রাত হবে ফিরতে। মায়া মন খারাপ করে বলল। আমার খিদে নেই, খাবো না। সামিরা অসহায় গলায় বলল, একদিন কি ভাইয়া না খাইলে দিলে নিজে হাতে খাওয়া যায় না? ভাইয়া কখন আসবে তার ঠিক নেই, আদৌ জানো না আজ রাতে ফিরবে কিনা। মায়া মাথা নিচু করে বলল, অভ্যাস হয়ে গেছে, চাইলেও ছাড়তে পারি না। এরপর মুখে তুলে চিন্তিত গলায় প্রশ্ন করলো, উনি উনি ঠিক আছেন তো? তোমাদের মুখটাও কেমন যেন শুকনো লাগছে। সব কিছু ঠিক আছে তো? কেন কেন মনে হলো উনি ঠিক নেই? মায়া বিচলিত হয়ে বলল, মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে, ভালো লাগছে না কিছু। শুধু মনে হচ্ছে উনি ঠিক নেই। প্লিজ রুবি, তুমি তো অন্তত কিছু বলো, সব কিছু ঠিক আছে তো? রুবি অসহায় চোখে তাকালো মায়ার দিকে, মুখে কিছু বলল না। সামিরা মনে মনে বলল, ঠিক নেই ভাবিমণি, কিছুই ঠিক নেই। আমার ভাইটা যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভেঙে পড়ছে ওর ভিতরটা। কবে সব ঠিক হবে? কবে আমার ভাইটার সত্যিকারের সুখের মুখ দেখবে? সামিরা রুবিকে উদ্দেশ্য করে বলল। রুবি আপু, মায়া আপুকে খাইয়ে দিও, আমি রুমে গেলাম। সামিরা কথাটা বলে বেরিয়ে গেল রুম থেকে। মায়া অসহায় হয়ে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। প্লিজ ম্যাম, খেয়ে নিন, আজ অন্তত জেদ করবেন না। তুমি আগে বলো উনি কোথায়? ঠিক আছে তো? কেন ফিরবে না আজ রাতে? হ্যাঁ, ঠিক আছে। আর স্যার, একটু কাজ আটকে গিয়েছে, আমাকে কল করেছিলেন যেন আপনাকে সময় মতো খাইয়ে দিই। এখন আপনি না খেলে স্যার আমার উপর রাগ দেখাবে। মায়ার প্রচণ্ড অভিমান হলো আরমানের ওপর।
কি এমন কাজ যে আজ রাত বাড়ি ফিরতে পারবে না? উনি তো কথা দিয়েছিলেন আজ সবকিছু জানাবে ওকে, কিন্তু উনি তো বাড়ি আসছে না। সত্যি কি কাজে আটকে গেছে নাকি অন্য কিছু? মায়া মনে একরাশ অভিমান নিয়ে খেতে বসলো, কিন্তু অল্প একটু খেয়েই আর খেতে পারলো না। কেন জানি চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রু। এটাই এখন ওর সাথে হয়, নিজের আবেগ অনুভূতিগুলো ধরে রাখতেই পারে না। রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, আবার একবার কাঁদতে শুরু করলে থামতেই চায় না। আরমান প্রতিদিন রাত 8টা থেকে 9:30টার মধ্যে বাড়ি ফিরে আসে। এই 2 মাসে এটাই ওর নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আজ এখনো পর্যন্ত ফিরে না আসায় বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। ফোন করেও যোগাযোগ করা যায় না, ওর ফোন বন্ধ। অফিসে ফোন করে জানা যায় প্রতিদিনের মতো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে আরমান। আবির অনেক আগেই বাড়ি ফিরে এসেছিল, কিন্তু আবারও বেরিয়ে পড়েছে ওকে খুঁজতে। কিছুক্ষণ আগে আবির ফোন করে জানায় আরমানকে পাওয়া গেছে একটা বারে। প্রচণ্ড ড্রিঙ্ক করেছে, পাগলের মতো আচরণ করছে আরমান। সে বাড়ি ফিরতে চাইছে না, বলছে বাড়ি ফিরলেই মায়ের প্রশ্নের মুখোমুখি হতে হবে। আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। ডাক্তারটা স্পষ্টভাবে বারণ করেছে এই মুহূর্তে মায়ের ব্রেনে কোনো চাপ দেওয়া যাবে না। কিন্তু মায়া তো মানতেই চাইছে না, বরং দিনকে দিন আরও বেশি ডেসপারেট হয়ে উঠছে। আর সেই আরমান আজ গভীর রাতে মাতাল অবস্থায় ধরা পড়লো একবারে। অথচ এই মানুষটা সবসময় গম্ভীর, কারো সামনে আবেগ অনুভূতি প্রকাশ করেনি কখনো। সেই আরমান আজ ভেঙে পড়েছে। হ্যাঁ, কিছু পার্টি বা মিটিংয়ে ক্লায়েন্টদের চোরাচুরিতে ভদ্রতার খাতিরে সামান্য সিপ নিয়েছে, তবে সেগুলো কখনোই মাত্রা ছাড়ায়নি। কিন্তু আজকের এই ভাঙা আরমান যেন একেবারে অচেনা। নিজের ভার নিজেই আর বইতে পারছে না। হৃদয়ের ভেতরে একটা ভার জমেছে। কেউ দেখে না, কেউ বোঝে না। ওর মায়াবতী, যার জন্য কত বছর নির্ঘুম রাত কাটিয়েছে, পাগলের মতো খুঁজে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, আজ ওর খুব কাছে অথচ সবচেয়ে দূরে। মায়া ওর কাছে থেকেও যেন শত সহস্র মাইল দূরে দাঁড়িয়ে আছে। আর এখন মায়াকে সামলানো যেন প্রতিদিনের যুদ্ধ। রাত তখন অনেক। মায়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, চোখে এক ফোঁটাও ঘুম নেই। হঠাৎ শোনা গেল গাড়ির হর্নের আওয়াজ। মায়া ধরফর করে উঠে বসলো বিছানায়। আর মানে এলো কে? প্রশ্ন জাগলো মায়ের মনে। হ্যাঁ, উনি ছাড়া আর কে আসবেন? মায়া এক ছুটে নিচে গেল। ততক্ষণে গাড়ির বেলটা বাজতে শুরু করেছে। মায়া দরজাটা খুলতে অবাক হয়ে গেল। আরমান দাঁড়িয়ে আছে দরজার সামনে, দেয়াল ধরে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। দুপুরে গায়ে যে ব্লেজারটা ছিল সেটা এখন আর নেই। মাথার চুলগুলো এলোমেলো, পরনে শার্টটাও কুঁচকে আছে। এতটা বিধ্বস্ত অবস্থায় আরমানকে কখনো দেখেনি মায়া। শরীর থেকে ভেসে আসছে অ্যালকোহলের ঝাঁঝালো গন্ধ। মায়ার ভেতরটা সেই গন্ধে গুলিয়ে উঠল। সাথে সাথে নাকে মুখে হাত চাপা দিল ও। এই অবস্থা কেন আপনার? আপনি ড্রিঙ্ক করেছেন? আরমান নিভু নিভু চোখে চাইলো মায়ার দিকে, জড়িয়ে যাওয়া আওয়াজে বলল, আমার এই অবস্থা তো তোমার জন্য। করেছি ড্রিঙ্কস। তাতে তাতে তোমার কি? হ্যাঁ, কথাগুলো বলতে বলতেই টলমলো পায়ে এগিয়ে এলোমেলো আরমান। নিজের পায়ের সাথে নিজেই পা লেগে সামনের দিকে পড়তে নিল, কিন্তু মায়া তাড়াতাড়ি ওকে ধরে ফেললো। পুরো শরীরের ভর ছেড়ে দিল আরমান মায়ার উপর। এত বলিষ্ঠবান পুরুষের ভর কি আর ওর মতো মেনে নিতে পারে? মায়া কিছুটা হেলে পড়লেও কোনো রকমে সামলে নিল নিজেকে এবং আরমানকে। আমার জন্য আপনার এই অবস্থা হয়েছে। কি করেছি আমি? তুমি একটু বোঝো না আমায়, খালি কষ্ট দাও। মায়ের অভিমানী মনে আরো কিছুটা অভিমান জমা হলো। অভিমান মিশ্রিত গলায় প্রশ্ন করলো, কি কষ্ট দিয়েছি আমি আপনাকে? দিয়েছো তো। নিজেকে আশ্রিত বলেছ। জানো, এই কথাটা না আমার হৃদয়ে কতটা আঘাত করেছে। মায়া ছলে ছলে চোখে কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলো, কেন কেন কষ্ট হয় আপনার? নিজেকে আশ্রিতা বললে কেন আপনার হৃদয় আঘাত লাগে? আশ্রিতা না হলে এই বাড়িতে আমার পরিচয় কি? আরমান এই অবস্থাতেও নিজেকে মায়া থেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা ঝাঁঝ মিশ্রিত গলায় বলল, না, আশ্রিত নও তুমি। তুমি তো এই বাড়ির। নিজের বলা কথাটা শেষ করলো না আরমান, মাঝ পথে থামিয়ে দিল। মায়া অসহায় গলায় বলল, কি হলো? থেমে গেলেন কেন? বলুন, আমি এই বাড়ির কি? আরমান মাথা নিচু করে নিল। শোনা গেল মিস্টার সাবিনা বেগমের গলার আওয়াজ, মায়াম্মু, আরমান তোর রুমে দিয়ে এসো। দেখেছো তো ওর অবস্থাটা? এখনো নিজের হুঁশেই নেই। আমি যেতে পারবো না মম। কথাটা বলেই আরমান এগিয়ে যেতে শুরু করলো, কিন্তু আবারও পড়ে যেতে নিল। সাথে সাথে মায়া ছুটে গিয়ে আঁকড়ে ধরলো আরমানকে।
চোখে চোখ পড়তেই সময় থমকে গেল। আরমানের দৃষ্টিতে ছিল মায়াবতীর জন্য ছুটে চলা সীমাহীন প্রেম আর মায়া, চোখে সেই প্রেমেরই বিপরীতে প্রতিচ্ছবি শূন্যতা, নীরবতা আর হারিয়ে যাওয়ার ক্লান্তি। মায়া নিজের চোখ সরিয়ে নিয়ে আরমানের এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। মিসেস সাবিনা বেগম নিজের চোখের পানি মুছলেন শাড়ির আঁচলের কোনা দিয়ে। কখনো কল্পনাতেও ভাবেনি নিজের ছেলেকে এমন অবস্থায় দেখতে হবে কোনোদিন। মিসেস সাবিনা বেগম রুবিকে উদ্দেশ্য করে বললেন, রুবি, আবির তো আরমানের সাথেই ছিল, ও কোথায়? আমার আসার আগেই ভাবিমণি দরজা খুলেছে, হয়তো উনি আগেই নিজের রুমে চলে গিয়েছেন। আচ্ছা, দরজাটা লাগিয়ে দাও তাহলে। রুবি মাথা নাড়িয়ে সায় জানালো। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন নিজের রুমের উদ্দেশ্যে। রুবি দরজাটা লাগাতেই যাবে এমন সময় ওর পায়ের কাছে কেউ একজন হুমড়ি খেয়ে পড়ল। ভয়ে চমকে উঠে লাফিয়ে পিছিয়ে গেল। পুরো ড্রয়িং রুমের উজ্জ্বল লাইটগুলো বন্ধ করে মৃদু আলো জ্বালানো আছে। নিচে উপর হয়ে পড়ে থাকা ব্যক্তিটাকে কিছুটা চেনা চেনা লাগলো ওর। তাই ভয়ে ভয়ে ব্যক্তিটির সামনে বসলো, কাঁধে ধরে উপর হাওয়া থেকে ঘোরালো। হ্যাঁ, ওর মন যা ধরেছিল ঠিক তাই। আবির নিচে চিত হয়ে শুয়ে দাঁত কেলিয়ে হাসছে। আমাকে না নিয়েই দরজা লাগিয়ে দিচ্ছ রবিদা ডার্লিং? রুবি নিজের কপালে চাপড় মেরে বলল, এই, আপনি না স্যারকে আনতে গিয়েছিলেন, এখন নিজেই মদ গিলে বসে আছেন? আবির দাঁত বের করে হেসে বলল, মদ খায়নি তো, একটু হুইস্কি খেয়েছে, একটুখানি। রুবি কটমট করে তাকালো আবিরের দিকে, রাগী গলায় বলল, এই মদ আর হুইস্কি কি আলাদা? আবির নাটকীয় ভঙ্গিতে বলল, আলাদা তো। তুমি জানো না রুবি ডার্লিং? না, জানি না, আর জানতে চাইও না। আর কে ডার্লিং আপনার? কে ডার্লিং? একদম ওকে ডার্লিং ডার্লিং করবেন না। উঠুন এখান থেকে, আমি দরজা লাগাবো। আবির হঠাৎ করে ধরফর করে উঠে বাবু হয়ে বসলো ফ্লোরে। তো তুমি তো আমার ডার্লিং। এই চলো না বিয়ে করে ফেলি। আর ভালো লাগছে না একা একা থাকতে। রুবি মুখ বেঁকিয়ে উঠে দাঁড়ালো। বয়ে গিয়েছে আমাকে আপনার বিয়ে করতে? আমি কোনো মাতালকে বিয়ে করব না। আবির হামাগুড়ি দিয়ে সোফার কাছে গিয়ে ওখানে বসে সোফায় হাত দিয়ে বলল, আর কোনোদিন মদ খাবো না, সোফার দিব্যি করে বলছি। রবি বিড়বিড় করে বলল, শুরু হয়ে গিয়েছে মাতালের মাতলামো। মদ না খেয়েই তো মাতলামো করে। এখন গল অব্দি গিলে আছে। রবি বাড়ির দরজাটা লাগিয়ে দিল, তারপর আবিরের কাছে গিয়ে বলল, চলুন রুমে চলুন, অনেক রাত হয়েছে, ঘুম পেয়েছে আমার, আপনাকে রুমে দিয়ে আসবো ঘুমাতে। আবির হাত বাড়িয়ে দিল রুবির দিকে। তোলো আমায়। রুবি আবিরের হাত ধরে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু পারলো না, বরং আবিরের এক টান দিতেই গিয়ে আবিরের ওপর পড়লো। রুবি বিরক্ত হয়ে বলল, আরে কি করছেনটা কি? উফ, ছাড়ুন আমায়। আবির বাচ্চামো গলায় বলল, না, ছাড়বো না। একটুও ভালোবাসো না আমায় তুমি, সব সময় দূরে দূরে থাকো। রুবি কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ছাড়ুন, এবার কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আবির নাছর বান্দার মতো করে বলল, হয়ে যাক কেলেঙ্কারি, তাহলে সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে। রুবি বিড়বিড় করে বলল, যাতে মাতাল তাহলে ঠিক। এদিকে আরমানের রুমে মায়া অনেক কষ্টে আরমানকে ওর রুমে নিয়ে আসলো। এত ভারী মানুষটার ভর নিজের ওপর নিয়ে এত তো সিঁড়ি পেয়ে উপরে উঠে আসতে হাঁপিয়ে উঠলো ও। তার ওপর আরমানের মুখ থেকে ভেসে আসা মদের উটকো গন্ধে ভিতরটা গলে উঠেছে মায়ার। বেডের কাছে গিয়ে এসেই আরমানকে ছেড়ে দিল মায়া। আরমান ধপাস করে পেটের ওপর পড়ে গেল। ততক্ষণে মায়া ছুট লাগিয়েছে ওয়াশরুমের দিকে। মায়া ওয়াশরুমে গিয়েই বেসিনের কাছে দাঁড়াতেই হরহর করে ভেতরে সব কিছু বাইরে করে দিল। পেটের ভেতরটা মুচড়ে উঠল ওর, ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। ততক্ষণে আরমান টলতে টলতে উঠে এসেছে মায়ের কাছে। মায়ের পিঠে মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, এই মায়াবতী, তুমিও ড্রেস করেছ নাকি আমার মতো? জানো, আমার এইসব না সহ্য হয় না। বাড়ি আসার সময় আমিও বমি করেছি। মায়ার প্রচণ্ড রাগ লাগলো আরমানের কথাগুলো শুনে। নিজে এইসব ছাইপাস গিলে এখন ওকে জিজ্ঞাসা করছে ও ড্রিঙ্কস করেছে কিনা। ওর জন্যই এমন অবস্থা হলো মায়ার, সেটা কি এই লোক বুঝছে না? হঠাৎই মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ করতে শুরু করলো। নিজের শরীরের ভর নিজেই ধরে রাখতে পারছে না এমন অবস্থা। আরমান বুঝলো কি, হয়তো বুঝলো, তার জন্যই মায়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজের কোলে তুলে নিল। সাথে সাথে আরমানের পা দুটো টলে উঠলো, মায়া যেন আঁতকে উঠলো।
আরে কি করছেন? আপনি নিজেও পড়বেন, সাথে আমাকেও ফেলবেন। নামান বলছি। আরে নামান আমাকে। না, মায়ের কোনো কথা আরমানের কানে গেল না বলে মনে হয় না। ও কোনো রকমে মায়াকে কোলে নিয়ে টলতে টলতে রুমে আসলো। বেডের কাছে এসে মায়াকে নিয়ে আরমান ধপাস করে নিজের শরীরটা এলিয়ে দিল বিছানায়। আরমান মায়াকে আষ্টে পৃষ্ঠে ধরেছিল, তাই মায়া ও আরমানের শরীরের উপরেই পড়লো। নিভু নিভু চোখে আরমান তাকিয়ে আছে মায়ের দিকে। আরমান জড়িয়ে যাওয়া আওয়াজে বলল, তুমি আমার বুকে আছো। এতদিন ধরে খালি বুকটা, আজ তো তোমার স্পর্শে পূর্ণ হবে। ভেতরটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে। শুধু হ্যাঁ, শুধু এতটুকু কাছাকাছি থাকো। আমি আর কিচ্ছু চাই না। তুমি থাকলে আমার বুকটা আর শূন্য লাগে না। আরমানের জড়িয়ে যাওয়া আওয়াজে বলা কথা মায়ের হৃদয়ে স্পর্শ করলো যেন। কি হলো কে জানে, শারীরিক দুর্বলতার জন্য আর উঠতে মন চাইলো না ওর, নাকি নিজে থেকেই আর উঠতে চাইলো না ও। একটা ঘোরের থেকে মাথা রাখলো আরমানের বুকে। আরমান আরো শক্ত করে জড়িয়ে ধরলো মায়াকে। মাথার চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো আরমান। এতদিন ধরে ছটফট করতে থাকা দুটো রক্তাক্ত হৃদয় শীতল বাড়িধারা নেমে এলো। সকালে সূর্যের মৃদু আলো চোখে এসে পড়তেই ঘুমটা হালকা হয়ে এলো আরমানের। বুকের ওপর ভারী কিছু একটা অনুভব হলো। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আরমান। আর তাকাতেই ওর জীবনের সবচাইতে সুন্দর দৃশ্যটা দেখতে পেল। মায়া ওর বুকে গুটিসুটি মেরে একেবারে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। মনে মনে এই দৃশ্য কতবার যে কল্পনা করেছে তার হিসেব নেই। আর এখন সেটা বাস্তবে দেখা ওর ঠোঁটের কানে ফুটে উঠল এক প্রাপ্তির হাসি। তারপরেই হঠাৎই ওর মুখে চিন্তার ছাপ দেখা গেল। ওর স্পষ্ট মনে আছে কালো ড্রাঙ্ক ছিল। ও কি মায়ার রুমে এসে নেশার ঘরে মায়াকে জোর করে চারিপাশে তাকালো আরমান? না, এটা তো ওরই রুম। মায়া কি নিজে থেকে ওর রুমে এসেছিল, নাকি ও জোর করে মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? মাথায় অনেকটা জোর দিতেই আবছা আবছা মনে পড়লো ওর, না, মায়ার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ও। মন চাইছে সময়টা এখানেই থেমে যাক। মেয়েটার ঘুম ভাঙলেই তো আবারও দূরে চলে যাবে ওর থেকে, আবারও শূন্য করে দেবে ওর বুকটা। কেন কেন মায়া, কেন এমনটা হলো আমাদের সঙ্গে? এত সহজে ভুলে গেলে তুমি আমায়? তোমার গম্ভীর সাহেবকে ভুলে গেলে এতটাই সহজে? কতটা পর করে ফেলেছো আমায়। চাইলেও আর তোমার কাছে আসতে পারি না, ছুতেও পারি না। বারবার জিজ্ঞেস করো আমি তোমার কে, কি সম্পর্ক আমাদের। সত্যি কি এগুলো জানা খুব জরুরি? মুখে উচ্চারণ করাই কি একমাত্র প্রমাণ? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? একটু বোঝার চেষ্টা করো না কেন সে অনুভূতিগুলো? বুকটা পড়ে যাচ্ছে ভেতর থেকে। একটু একটু কেমন করে নিতে পারো না আমায়? মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অসহায় গলায় কথাগুলো বলল আরমান। এরপর কি যেন ভেবে মায়াকে খুব সাবধানে নিজের বুকে সরিয়ে পাশে শুইয়ে দিল। তারপর উঠে গেল বিছানার থেকে। আরমান উঠে যেতে পিটপিট করে চোখ মেলে তাকালো মায়া। ঘুমটা ওর অনেক আগেই ভেঙে গেছে, তবে কেন জানি আরমানের হাত ছাড়িয়ে ওর বুক থেকে উঠতে মন চাইল না। ভীষণ শান্তি অনুভব করছিল আরমানের বুকে এইভাবে থাকতে। তারপর হঠাৎই বুঝতে পারে আরমানের ঘুম ভাঙছে। সাথে সাথে প্রচন্ড লজ্জা ঘিরে ধরে ওকে। লজ্জায় আড়ষ্ট হয়ে চুপটি করে পড়ে থাকে আরমানের বুকে। আর এরপর আরমানের বলা কথাগুলো সবই শুনেছ, সবটা। আরমানের এমন অসহায় গলায় বলা কথাগুলো শুনে মায়ার ভিতরটা কেমন যেন করে উঠল। কেন এত কষ্ট পাচ্ছে মানুষটা? ও ভুলে গেছে সব কিছু, কিন্তু কেন আর কিভাবে? আরমানের সাথে কিসের সম্পর্ক ওর? আরমানের বলা প্রত্যেকটা কথা মায়ার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। দুই হাতে মাথার দুই পাশ চেপে ধরল মায়া। মাথার ভিতরটা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। একগুচ্ছ প্রশ্ন মায়ার মাথায় ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আরমানই দিতে পারবে। হ্যাঁ, আরমানই দিতে পারবে ওর এই প্রশ্নগুলোর উত্তর। মায়া বিছানায় উঠে বসলো, তাকালো ওয়াশরুমের দরজার দিকে। দরজা তো বাইরে থেকে লক করা, তাহলে আরমান কোথায় গেল? আরমান বিছানা থেকে উঠতেই মায়া ভেবেছিল আরমান ওয়াশরুমেই যাবে, কিন্তু কই, ওয়াশরুমে তো নেই। মায়া ভাবলো আরমান হয়তো কোনো কারণে নিচে গেছে। তাই মায়া নিজের চোখের পানি মুছে নিজেকে পরিপাটি করে নিয়ে
পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। মায়া নিচে গিয়ে কাউকেই দেখতে পেল না। পুরো ড্রয়িং রুম ফাঁকা। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে, তাই মায়া রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দুইজন শেফ রান্না করছে, রুবিও আছে। রুবি মায়াকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এলো ওর দিকে। ম্যাম, এত রাত্রে উঠে পড়েছেন আজ? কিছু লাগবে? না, আমার কিচ্ছু লাগবে না। তোমার স্যারকে দেখেছো? কোথায় গেলেন উনি? স্যারটা এইমাত্র বেরিয়ে গেলেন বাড়ি থেকে। আমাকে ওনার ব্রেকফাস্ট রেডি করতে মানা করে গেল। মায়া চিন্তিত গলায় বলল। কোথায় গেলেন উনি? কাল রাতের পোশাকটাও তো পাল্টায়নি। অমন এলোমেলো অবস্থায় বেরিয়ে গেলেন উনি। মায়া চিন্তিত হলো আরমানের জন্য। সাথে মায়ার নিজের উপরেই প্রচণ্ড রাগ লাগলো। ও আগে কেন আটকালো না আরমানকে? আচ্ছা, আরমান কি ওর প্রশ্নের উত্তর দেওয়ার ভয়েই আবারও পালিয়েছে? কেন বলতে চাইছে না কিছু ওকে? মানুষটা তো নিজেও কষ্ট পাচ্ছে আর ওকেও কষ্ট দিচ্ছে। ওর মনে বলে আরমানের সাথে ওর নিবিড় কোনো সম্পর্ক রয়েছে। একটা গভীর টান অনুভব করে ও ওই মানুষটার প্রতি। আর এই বাড়িটা ভীষণ চেনা চেনা লাগে ওর। বাড়ির মানুষগুলোকেও প্রচণ্ড আপন লাগে, কিন্তু কি সম্পর্ক ওদের সাথে ওর? কেন ওকে কেউ কিছু বলতে চায় না? উদাস মনে কেটে গেল মায়ার সারাটা দিন। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে, তবুও আরমানের দেখা নেই। আজও চাতক পাখির মতো অপেক্ষায় প্রহর গুনছে মায়া আরমান ফিরে আসবে সেই আশায়। ওর হৃদয়ে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ পাওয়া যাবে এই প্রত্যাশায়। আজ মায়া সবার সাথে নিচে গিয়ে ডাইনিংয়ে খেয়েছে। আজ আরমান লাঞ্চেও বাড়ি আসেনি। মায়া বুঝতে পারছে আরমান হয়তো ওর প্রশ্নগুলোর উত্তর দেয়া থেকে বাঁচতে এইভাবে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন? হঠাৎই মায়া কি মনে করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর সোজা আরমানের রুমে গিয়ে চারিদিকে নজর বোলালো। বেডের পাশে ছোট টেবিলটার উপর একটা ল্যাপটপ রাখা। কি মনে করে ও ধীর পায়ে এগিয়ে গেল ওই দিকে। টেবিলের ড্রয়ার খুলল। ওলট পালট করে কি যেন খুঁজে চলেছে ও, কিন্তু ওর কাঁচে লাগার মতো কিছুই পেল না। এরপর প্রথম ড্রয়ারটা বন্ধ করে খুলল মাঝের ড্রয়ারটা। মাঝের ড্রয়ার খুলেই দেখতে পেল ওখানে একটা হালকা গোলাপি রঙের একটা খাম রাখা। আর কিছুই নেই ওখানে এই খাম ব্যতীত। কি মনে করে ওটাকেই হাতে তুলে নিল মায়া খামটার এক কোণে একটা কালো রঙের গোলাপ লাগালো। অদ্ভুত রকমের সৌন্দর্য খেলা করছে যেন ওই খামটার মধ্যে। একটা অদৃশ্য টান অনুভব করলো মায়া ওটার প্রতি। আর ওই অদৃশ্য টানে একটাই ঘোরের মধ্যে থেকে খামটা খুব যত্ন সহকারে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো রঙের ভাঁজ করা কাগজ। কাগজটা কোনো সাধারণ কাগজের মতো দেখতে নয়, অনেকটা আলাদা। কাগজটা বের করতেই একটা খুব সুন্দর ও ঘ্রাণ মায়ার নাকে এসে বাড়ি খেলো। বুক ভরে নিঃশ্বাস নিল ও। ওই কাগজটা থেকেই ভেসে আসছে ওই সুন্দর ঘ্রাণটা। আচ্ছা, কোনো কাগজেও কি এত সুন্দর ঘ্রাণ থাকে, নাকি এটাতে কোনো পারফিউম লাগানো হয়েছে? বুঝতে পারল না মায়া। তাই কাগজটা নিয়ে নাকের কাছে নিয়ে এসে শ্বাস টানলো। বুঝলো এটাতে আলগা কোনো পারফিউম ব্যবহার করা হয়নি, বরং এই কাজটার ঘ্রাণটাই এমন। একটা ঘড়ির মধ্যে থেকে ধীরে কাগজটার ভাঁজ খুলল মায়া। আর খুলতেই আরও কিছুটা মুগ্ধতা গ্রাস করলো ওকে। কালো কাগজটার উপর সোনালি রঙের চিকচিকে করা কালি দিয়ে কিছু লেখা আছে। কেমন যেন অদ্ভুত লাগলো মায়ের কাছে। কালো রঙের কাগজের ওপর লেখা বেশ কিছু লাইন। দেখেই বোঝা যাচ্ছে এটা একটা চিঠি, কিন্তু এমন কালো রঙের কাগজে লেখা কোনো চিঠি প্রথমবার দেখলো মায়া। প্রথমেই ওর যেটা চোখে পড়ল, প্রিয় মায়াবতী বিড়বিড় করে উচ্চারণ করলো। লেখাটা পড়তেই ওর বুকটা কেঁপে উঠল। কি? এই প্রশ্নের উত্তর হয়তো হ্যাঁ। পুরো লেখাটা পড়ার আগ্রহ ধরে রাখতে পারল না, তাই পড়তে শুরু করলো। প্রিয় মায়াবতী, তুমি হয়তো এখন জানো না আমি কে। হয়তো আমার চোখে আমি শুধু এক অপরিচিত ছায়া, যার পাশে দাঁড়ালেই তোমার বুক ধুকপুক করে ওঠে, হয়তো ভয়ে, হয়তো অকারণ আতঙ্কে। কিন্তু আমি তো তোমারই গল্পের ছায়া, তোমার রাত জাগা নিঃশ্বাসের অপেক্ষা, অচেনা আলোয় জেগে থাকা এক অভিমানী স্বপ্ন, যার শুরু ছিল তুমি, চেষ্টা কেবল তোমারই আশ্রয়। তোমার দোলন চাপার মতো হাসি আর শিউলির মতো বিষাদ মুখ সবটাই আমি দেখেছি, ভালোবেসেছি। তোমাকে দেখার মধ্যে যে আমি শান্তি পাই, সেটা কখনোই তোমাকে বোঝাতে পারবো না। হাজারটা অশান্তির মাঝেও
তুমি আমার একমাত্র মানসিক শান্তির কারণ। সে পিচ্ছি মায়াবতী, যাকে খুঁজতে গিয়ে জীবনের অর্ধেকটা পার হয়ে গেল, অথচ সে আমার সামনে ছিল, আমার হালাল সঙ্গিনী হয়ে। কিন্তু আমার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও চেনে নিতে পারেনি আমার হৃদয় আমার পিচ্ছি মায়াবতীকে। যখন বুঝলাম তুমি সে হারানো মায়াবতী, স্মৃতির পাতায় গেঁথে থাকা একটা পবিত্র ছায়া, তখন মনে হয়েছিল হয়তো এবার তোমায় ফিরিয়ে নিতে পারবো নিজের কাছে। তখন তুমি আমার থেকে দূরে সরে গেলে, অনেকটা দূরে, এতটাই দূরে যে চোখের সামনে দেখেও ছুঁতে পারছি না। হে এক অভিশপ্ত প্রাপ্তি, এখন তোমার মনে আমি নেই, তবু আমার মনে প্রতিটি ঘুমে শুধু তুমি আছো, এক অনন্ত অপেক্ষা হয়ে। তুমি আমাকে ভুলে গেছো, কোনো অভিযোগ নেই, তবুও মনটা তো আর পাথর নয়, তাই প্রতিদিন ভাঙে, আবার গুছিয়ে তোলে আশার ধুলো জমে থাকা সেই স্মৃতিগুলো। তাই ভেবে নিয়েছে পুরনো সব ব্যথা, ভুল বোঝাবুঝি, অপূর্ণতা সব পেছনে ফেলে এবার আবার নতুন করে শুরু করব, একটা নতুন অধ্যায়, যেখানে কষ্টের নয় শুধুই ভালোবাসার ছাপ থাকবে। এইবারের শুরুটা হবে নতুনভাবে, যেখানে থাকবে না কোনো নিষ্ঠুরতা, থাকবে না কোনো তাচ্ছিল্য। আমার ভালোবাসা এবার আর ক্ষত নয়, মলম হবে। আমার ভালোবাসা আর কাঁচা নয়, বরং নরম ছায়া। এবারে ভালোবাসার শাসন নয়, শুধু নীরব সঙ্গী হওয়া। আগের ভালোবাসা ছিল দাবির, এবার শুধু দেবার। যে হাত একদিন ছুঁয়ে ব্যথা দিয়েছিল, সে হাত এবার শুধু আশ্রয় হবে, ভরসার, নির্ভরতার, নিঃশব্দ স্নেহের অঙ্গীকার। যে চোখ অবহেলা করেছিল তোমার কান্না, সেই চোখ এবার তোমার প্রতিটি অভিমান পড়ে ফেলবে। তোমার ঠোঁট না কাঁপলেও তোমার নিষ্ঠুর ভালোবাসা এবার হবে আমার যত্নময় ভালোবাসা। এতে তোমার অপ্রিয় গম্ভীর সাহেব। মায়া নিজের মুখের ভাষা হারিয়ে ফেলল চিঠিতে থাকা লাইনগুলো পড়ে। প্রতিটা লাইনে যেন ফুটে উঠেছে মনের গহীনে থাকা গভীর আবেগ, নিঃশর্ত ভালোবাসা, আর কিছুটা আক্ষেপ, কিছু দীর্ঘশ্বাস, আর কোনো কিছু পেয়েও হারিয়ে ফেলার হাহাকার। আচ্ছা, এই চিঠিটা কি সত্যি ওকে উদ্দেশ্য করেই লেখা? প্রশ্নটা হঠাৎই ভেসে উঠল মায়ের মনে। শেষ লাইনের ইতি তোমার প্রিয় গম্ভীর সাহেব, এই সম্বোধনটা যেন অচেনা কিছু নয়। এটা তো ওই ডাকে গম্ভীর সাহেব, এই ডাকটাই তো ওর মনেই এসেছিল প্রথম দিন থেকে। কারণ আরমানকে ও যখনই নিজের সামনে দেখেছে তখনই দেখেছে গম্ভীর নির্লিপ্ত এক মুখ, যেন কথার চেয়ে নীরবতায় তার প্রধান ভাষা। তাই নিজের অজান্তেই এই ডাকটাকেই মনের কোণে গেঁথে নিয়েছিল। তবু প্রশ্নটা থেকেই যায়, চিঠিটা কি সত্যি ওর জন্যই লেখা? চিঠির কিছু লাইন স্পষ্ট স্পর্শকাতর, ওর হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু কিছু শব্দ, কিছু বাক্য একেবারেই দুর্বোধ্য। হালাল সঙ্গিনী, না চিনতে পারা, অভিশপ্ত প্রাপ্তি, এই শব্দগুলোর মানে কি? ওর সঙ্গে এই লোকটার সম্পর্কটাই বা কি? কেন এত কষ্টে ভেঙে পড়েছে আরমান? এত যন্ত্রণা, এত না বলা কথা, সব কিসের ইঙ্গিত দিচ্ছে? মায়া তো উত্তর খুঁজতেই এসেছিল এই ঘরে, কিন্তু উত্তর তো দূরে থাক, বরং নতুন করে কিছু প্রশ্ন তার ভেতরে জমা হতে লাগলো। মাথার ভেতর যেন গোলক দাধা, যেটা খুলে যাওয়ার বদলে আরো জট পাকিয়ে যাচ্ছে। দুই হাত দিয়ে মাথা চেপে ধরল মায়া। অসহায়ত্ব চারিদিক থেকে তাকে গ্রাস করে নিচ্ছে, সব কিছু আবছা, দিশেহীন। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে ওর। এরপর কি যেন ভেবে ধীরে চিঠিটা পাশে রেখে মায়া চোখ মেলে তাকালো টেবিলের ওপরের দিকে। আরমানের ল্যাপটপটা পড়ে আছে সেখানে। মায়ার মনে হলো নীরব, তবু যেন তার মাঝেই লুকিয়ে আছে বহু অজানা প্রশ্নের উত্তর। নির্বাক পায়ে এগিয়ে গিয়ে ল্যাপটপটা হাতে তুলে আনলো মায়া। বিছানায় বসে কিছুটা দ্বিধা আর কৌতূহল চাপা নিঃশ্বাস ফেলে আলতো হাতে ওপেন করলো। এরপর চাপ দিল পাওয়ার বাটনে। ল্যাপটপ স্ক্রিনে ফুটে উঠল পাসওয়ার্ড চাওয়ার বার্তা। প্রথমে টাইপ করলো আরমান, না ভুল, পুনরায় চেষ্টা আরমান শাহরিয়ার, তাতেও কিছু হলো না। একবার, দুবার, তিনবার একে একে চেষ্টা করেও কিছুতেই খুলছে না। শেষবারের মতো একটি সুযোগ বাকি, আর একবার যদি ভুল হয় ল্যাপটপে পুরোপুরি লক হয়ে যাবে। মায়া হতাশায় মাথা চেপে ধরল। কি হতে পারে পাসওয়ার্ড? আরমান এমন কি শব্দ লিখেছে যা সবার থেকে লুকিয়ে রাখে? হঠাৎই মাথা তুলল ও, চোখে এক ঝলক কিছু ভেসে উঠল।
পাসওয়ার্ড যদি এমন কিছু হয় যা কেবল ওর হৃদয়ের খুব গহীনে থাকে। ধীরে কাঁপা কাঁপা হাতে টাইপ করলো মায়াবতী। এক মুহূর্ত স্তব্ধতা, তারপরেই ল্যাপটপটি লগ ইন হয়ে গেল। হোম স্ক্রিনে পৌঁছে গেল মায়া। হ্যাঁ, খুলেছে, কিন্তু হঠাৎই ল্যাপটপের স্ক্রিনে ওয়ালপেপারে থাকা ছবিটা দেখে থমকে গেল মায়ার হৃদয়। পুরো শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। স্ক্রিন জুড়ে ভেসে উঠেছে এক ছবি। বিয়ের সাজে সজ্জিত এক দম্পতি পাশাপাশি বসে আছে। মেয়েটির পরনে লাল রঙের বেনারসি, তাতে গোল্ডেনের কাজ করা, গায়ে স্বর্ণের অলংকার, মাথায় সুন্দর কাচের গোল্ডেন ওড়না, মুখে হালকা মেকআপের ছোঁয়া, চোখে লাজুক দৃষ্টি, মুখে মিষ্টি হাসি। আর তার ঠিক পাশেই বসে থাকা লোকটি আরমান। শেরওয়ানিতে গম্ভীর মুখ, ঠোঁটে অস্পষ্ট একটা বিরক্তির রেখা। চমকে উঠল মায়া, চোখে ফুটে উঠল একরাশ বিস্ময়, ভ্রু কুঁচকে উঠল। এই মেয়েটা, এটা আমি, আমার বিয়ে, আর আরমান। জানা অজানা এক ঝড় বইতে লাগলো তার বুকের ভিতর। চোখ আটকে গেল ছবির লাল বেনারসি পরা সেই মেয়েটির মুখে। নিজেকেই যেন অপরিচিত মনে হতে লাগলো। মায়ার গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে। সেই কাঁপা কাঁপা ঠোঁটে দিয়েই উচ্চারণ করলো একটাই বাক্য, আমার কাছে কি লুকাচ্ছে সবাই? কিছুতেই থামাতে পারছে না নিজের ভেতরের সেই তোলপাড়। কি হচ্ছে ওর সঙ্গে? কেনই বা এমন লাগছে? আর কি করলে পুরোটা সত্যিই জানতে পারবে ও, যা বারবার ঘুরপাক খাচ্ছে ওর মাথায়? ল্যাপটপটা সেভাবেই খোলা রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো মায়া। পা টেনে এগিয়ে গেল আরমানের রুমে ওয়ার্ড্রপের দিকে। দরজাটা ছিল না লক করা, তাই সহজেই খুলে গেল। ভিতরে সাজানো ছিল আরমানের জামা কাপড়, পরিপাটি, সুবিন্যস্ত। অথচ মায়ার চোখে তখন কেবল একটাই খোঁজ, কোনো উত্তর যা ওর ভিতরের ঝড়কে থামাতে পারবে। অস্থির হাতে এলোমেলো করে ফেললো একের পর এক পোশাক। কি খুঁজছে তা জানা নেই নিজেরও। নিঃশব্দে গুমড়ে ওঠে ওর বুকে জমে থাকা দ্বন্দ্ব। অবশেষে হঠাৎ চোখে পড়ল ওয়ার্ড্রবের পাশে থাকা একটা লকার। সেই মুহূর্তে ওর মনে পড়ল বেডের পাশে থাকা ড্রয়ারটায় একটা চাবি দেখছিল ও। মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে সেটা নিয়ে এলো। চাবি ঘোরাতেই লকার খুলে গেল। ভিতরে রাখা কয়েকটা ফাইল চোখে পড়ল। কাঁপা হাতে সেগুলো একে একে বের করে আনলো মায়া। প্রথমেই চোখে পড়ল কিছু মেডিকেল রিপোর্ট। পড়তে পড়তে ওর চোখ স্থির হয়ে এলো। পেশেন্টের জায়গায় লেখা ওর নিজের নাম। কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল ও। তারপর ফাইলের পাতাগুলো উল্টাতে থাকলো। বুঝে নিতে সময় লাগলো না, মাথায় আঘাত লেগে স্মৃতি হারিয়েছে ও। জীবনের সমস্ত পাতা মুছে গেছে মগজের ক্যানভাস থেকে। হঠাৎ এক অজানা স্রোত বইতে শুরু করলো বুকের ভিতর। চোখ থেকে ঝরে পড়ল দুফোঁটা পানি, নীরব, ব্যথাতুর। আরও কি বাকি আছে ওর জানার জন্য? খেয়ে জানে। মেডিকেল রিপোর্টের ফাইল ছেড়ে আর একটা ফাইল হাতে তুলে নিল ও। খুলে ফেলতেই চোখ ছানা বড়া হয়ে গেল মায়ার। ধপ করে বসে পড়ল ফ্লোরে। হাত থেকে ফাইলটা পড়ে যায়নি ঠিকই, কিন্তু ওর বুকের ভিতর ভেঙে গিয়েছে বহুদিনের স্তব্ধ একটা প্রাচীর। সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লেখা দুটো নাম, আরমান শাহরিয়ার ও মায়া তালুকদার। একটি কাবিন নামায় এক হয়ে জলজল করছে দুটো নাম। দরজার কাছে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, চোখে মুখে অসহায় ও বিস্ময়ের ছাপ। কেউ জানে না ঠিক কী ঘটতে চলেছে এখন। মায়া কি সবকিছু মেনে নেবে, নাকি ভিন্ন অর্থ খুঁজে নেবে পরিস্থিতি? যদি মায়া ভুল বুঝে ফেলে, তবে আরমানের অবস্থাটা কেমন হবে? সত্যি কি সে সামলে উঠতে পারবে সেই ভুল বোঝাবুঝির ভার? মায়া মাথায় কারো স্নেহভরা ছোঁয়া পেয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। পাশে বসেছিলেন সাবিনা বেগম। নরম হাতে মায়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন নিঃশব্দ সান্ত্বনার মতো। চারপাশে চোখ বুলিয়ে দেখল সে শুয়ে আছে আরমানের বিছানায়। পাশে সামিরা, রুবি চিন্তিত মুখে তাকিয়ে আছে ওর দিকে। তখন অতিরিক্ত মানসিক চাপ আর ধাক্কা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়েছিল মায়া। এখনো মাথাটা যেন ভারী, আবছা, ক্লান্ত।
হঠাৎ সবটা মনে পড়ে গেল। আরমানের চিঠি, ল্যাপটপে সেভ করে রাখা তাদের বিয়ের ছবি, মেডিকেল রিপোর্ট, আর সব শেষে সেই কাবিননামা। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল নিঃশব্দে। পাশেই সাবিনা বেগম বসা। মায়া ওনাকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো, আমি আমি ওনার অর্ধাঙ্গিনী। মায়াকে শেষ করতে না দিয়েই উঠলেন উনি। তারপর আবারও বললেন, আমার আরমানের বউ তুমি, এই শাহরিয়ার পরিবারের বড় বউ। আমার আরমানের কলিজা তুমি, যাকে ছাড়া আমার আরমানে একেবারে অচল। কথাটা বলেই উনি শাড়ির আঁচলের কোণা দিয়ে চোখ মুছলেন। মায়ার চোখ থেকেও তখন অশ্রুর বন্যা বইছে। মায়া কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, এতদিন কেন আমার থেকে লুকানো হয়েছে সবকিছু? আমার এই অবস্থার জন্য উনি কি আমায় ছেড়ে দিতে চেয়েছিলেন?